বহুদিন পর আবার সেই চিরাচরিত সেই জানা জায়গা আমাদের রোদ্দুর সোলারের আমাদের যে অফিসে যেখানে আমরা পডকাস্ট করি। বহুদিন আমরা পডকাস্ট করিনি এই জায়গাতে, কারণ বেশ কিছুদিন ধরে খুব সাইড ভিজিট এবং সাইডে ঘোরাঘুরি চলছে, সেটা আপনারা আরও অন্য ভিডিও থেকে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকে আমি একজন স্পেশাল অতিথিকে নিয়ে এসেছি, আমার ভাই বাবিন বলে আমরা ডাকি, বাট অভিষেক চ্যাটার্জি। তো এ খুব মজার কাজ করে, আমি সেটা বলছি আস্তে আস্তে। তো আমাদের মূলত যত ভিডিও হয় বা পডকাস্ট হয়, সেই পডকাস্টগুলো মানুষকে সচেতন সেই একটাই, বারবার একটা কথা নিয়ে আমি বারবার বলি যে স্টপ ক্লাইমেট চেঞ্জ। যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে সেটাকে যাতে করে আমরা বন্ধ করতে পারি, কিন্তু বন্ধ তো হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কোথাও প্রচুর বৃষ্টি, বন্যা ভেসে যাচ্ছে, আবার কোথাও খরা। তো এরকমই একটা জায়গা থেকে আমার ভাই এসেছে, উত্তরবঙ্গ থেকে। তো বহুদিন ধরে আমি ওকে বলছি একদিন এসে আমার সাথে তুমি বসে কাজ করো। ও খুব ভালো একটা কাজ করে। সেই কাজটা হচ্ছে নেচার ক্যাম্প হয়, সেই নেচার ক্যাম্পের কাজ করে। বেসিক্যালি যে নেচার ক্যাম্প, তাতে যে একটা টিমকে নিয়ে বাচ্চা মানে 8 থেকে 80 যে কোনো বয়সের ছেলেদেরকে বা মেয়েদেরকে, বাচ্চাদেরকে, বুড়োদেরকে নিয়ে যে নেচারকে চেনায়। অনেকেই তো নেচার শোনে, পড়ে, বাট নেচারের কাছাকাছি তো যেতে পারে না। আমরা তো সেই ইট পাথরের রাজ্যে বাস করি, কলকাতাতে বেশিরভাগ বাস করি। তো কলকাতার লোকেরা তো নেচার সম্বন্ধে জানি না। ওই ছাদ বাগান করে, ছাদ বাগানের ভিডিও করে আমরা দেখি, কিন্তু আদতে তো ছাদ বাগান তো আর সবকিছু নয়। নেচারই। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন, একটা সময় ছোটবেলায় পড়েছিলাম, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। হ্যাঁ, তো বন্যের ব্যাপারটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু উপন্যাস যারা পড়ে থাকবে, তারা বন বা জঙ্গল বা প্রকৃতি, সেই জিনিসটা নিয়ে তারা ডেপতে কতটা প্রকৃতি যে কথা বলে সেটার জন্যও জানে। তো অনেক আমি সময় নষ্ট করলাম। যাকে নিয়ে এসেছি তার থেকে অনেক ভালো ভালো গল্প কাহিনী আমরা শুনতে চাইব। তো আমি পরিচয় করে দিচ্ছি, অভিষেক চ্যাটার্জি ওরফে বাবিন, আমার ছোট ভাই। তো ও এই যে নেচার ক্যাম্প করে, বাচ্চাদেরকে নিয়ে যে ক্যাম্পে নিয়ে যে প্রকৃতিকে চেনায়, প্রকৃতিকে ছুঁয়ে দেখে, তার যে এক্সপিরিয়েন্স, একদম চাক্ষুষ এক্সপিরিয়েন্স, এবং তাতে কি হয় সেটা নিয়ে আমরা গল্প শুনবো বিস্তারিত। প্রথমেই থ্যাংক ইউ স্বরূপদা, আর স্বরূপদার এই উদ্যোগকে, রোদ্দুরকে বেসিক্যালি। স্বরূপদার সাথেও আমার পরিচয় অনেক দিনের আর কি, অনেক পুরনো। স্বরূপদা আমার মতনই আর কি, আমার মনে হয় আর কি। সেই জন্যই স্বরূপদার সাথে আমার এখনো এত সুন্দর একটা মিষ্টি সম্পর্ক, এবং আমরা আগেই নিয়ে যাচ্ছি আমাদের চিন্তা ভাবনাকে। তো স্বরূপদা, সবার আগে প্রথমে বলি যে আমি উত্তরবঙ্গের ছেলে। আমার বাড়ি তোমার একদম উত্তরবঙ্গের ছোট্ট একটা চা বাগান, গয়ের কাটা টি এস্টেট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের থেকে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। জলপাইগুড়ি শহর থেকে আরো 55 কিলোমিটার মোটামুটি। একদম প্রপার চা বাগান, জঙ্গলের মাঝখানে আমার বাড়ি। ছোটবেলার থেকেই জঙ্গলে বড় হয়েছি। আমার বড় হওয়াও সেখানে, পড়াশোনাও সেখানে, এবং তারপরে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বলতে কি আমার একটা ছোট্ট জায়গায় আসি আর কি। সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই, আমাদের একটা এনজিও আছে। আমার কাকা এবং তার এক বন্ধু মিলে, দুজনে মিলে এই এনজিওটা তৈরি করেছিল আর কি, এবং আরো কিছু সিনিয়র কাকার বন্ধুরা ছিলেন। তো সেই এনজিওটা বেসিক্যালি কাজ করে আর কি আমাদের প্রকৃতি এবং ওয়াইল্ড লাইফ, যে আমাদের বন্য জন্তু জানোয়াররা আছে, তাদেরকে নিয়েই আমাদের কাজকর্ম। তাদেরকে বাঁচানো, তাদেরকে রক্ষা করা এবং অ্যাওয়ারনেস, সেই জিনিসটা আমি ছোটবেলা থেকে করে আসছি। করতে 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 এত বড় হয়ে গেলাম। একটা সময় এসে আমার মনে হলো যে এই যে আমরা কাজটা করছি আর কি, যে আমাদের মূল কাজটা অ্যাওয়ারনেস। আমরা নিজেরা
প্রকৃতিকে অনেক কাছ থেকে অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্যে এসে এবং তাদের সাথে থেকে থেকে অনেক কিছু শিখেছি। তারপরে সেই শেখাটাকে চাই যে আরো 10 জনের মাঝখানে সেটা ছড়িয়ে পড়ে। এবার আমরা দেখলাম যে আমার মনে হলো বিষয়টা, আমি যেইভাবে আমরা কাজ করছিলাম আর কি, বা এখনো করি, আমরা ক্যাম্পিং করি বিভিন্ন রকমের। আমাদের উত্তরবঙ্গে তুমি যদি যাও, উত্তরবঙ্গে গেলে তুমি দেখতে পাবে যে প্রচুর এরকম আমাদের এনজিও আছে, যারা ভালো এনজিও এবং পুরনো এনজিও, তারা প্রত্যেক বছর এই বিভিন্ন রকমের নেচার ক্যাম্পিং, অ্যাডভেঞ্চার ক্যাম্পিং এগুলো করায়। আমার বিষয়টা হলো এই জায়গাটাতে যে আমরা বড় হয়েছি রুরাল এরিয়াতে, গ্রাম, জঙ্গল, চা বাগান, এইসব এরিয়া। হ্যাঁ, তো আমাদের বড় হওয়াতে কোনো না কোনো ভাবে প্রকৃতিটা মিশে আছে, তো সুতরাং সেই জায়গায় আমরা অনেকটা বেশি অবগত প্রকৃতি সম্পর্কে। এইবার যারা জানেন তারা হচ্ছে শহরাঞ্চল এবং শহরতলি এরিয়া, বিশেষ করে আর কি। এখানটায় কিন্তু আমি তোমাকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর আর কি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আমি এই শহর, বর্তমানের এই শহরগুলোর কথাও বলছি, এগুলোও শহর। এবং এখানকারও সেই শহরের অনেক বাচ্চারা এখন পর্যন্ত তার বাড়ির থেকে 20 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটারে জঙ্গল পাহাড় সব আছে, তারা গিয়ে কখনো সেইভাবে দেখেনি, হয়তো ঘুরতে গেছে, কখনো বাড়ির উদ্দেশ্যে ঘুরতে গেছে বা বাড়ির সঙ্গে উইকেন্ডে ঘুরতে গেছে, কিন্তু সেই যে ঘোড়াটার মধ্যে যে কিছু একটা খুঁজে পাওয়াটার জন্য কিন্তু তারা ঘুরতে যায় না, বা যায় না মিনস আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে তারা জানেও না যে কিভাবে যেতে হবে, এটা একটা ব্যাপার। তো আমার তখন মনে হলো যে এই ব্যাপারটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সেন্ট্রালাইজ করতে পারি, তো আমার এই যে কোম্পানিটা, মানে ইনিশিয়েটিভ যে লোন ক্যাম্পাস, তো আমাদের মেন মোটোটা আর কি, উদ্দেশ্য আমাদের হচ্ছে যে আমি আমার সোসাইটির প্রত্যেকটা বাচ্চাকে, যারা প্রত্যেকটা শিশু আছে, মিনিমাম শিশুদেরকে নিয়েই কাজ করি, আমি কাজ করতে ভালো লাগে, তো সেই শিশুরা যেন প্রকৃতিকে ছুঁয়ে দেখতে পারে। এবার এর পিছনের ব্যাকথটটা অনেক। আমি কোনো সায়েন্টিস্টও নই, আমি কোনো বিশাল বড় ডিগ্রিধারী মানুষও নই, কিন্তু হ্যাঁ, আমি যতদূর জানি আমার এক্সপিরিয়েন্সে, আমার এতদিনের, আজকে আমার প্রায় 33 বছর বয়স হতে চললো, 33 বছর বয়সে আমি ক্লাস 4-5 থেকে জঙ্গলে যাওয়া শুরু করেছি, ঠিক আছে। এবং যদি সেই ক্ষেত্রে বলি, আমার গুরুস্থানীয় আর কি জঙ্গলের ক্ষেত্রে বা এই পরিবেশের কে ভালো লাগানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার গুরুস্থানীয়দের মধ্যে শিলিগুড়িতে একটি এনজিও আছে, ন্যাফ। সেই ন্যাফের যে কর্মকর্তা আর কি, শ্রী অনিমেষ বোস, তিনি একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে। শিলিগুড়িতে যে কেউ চেনে, এবং শিলিগুড়ি শুধু নয়, আমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এই আমাদের এনজিও বা জঙ্গল বা এই সাস্টেনেবিলিটির মানে জগতে অনিমেষ বোস ইজ আ গ্রেট নেম, ঠিক আছে। এবং তিনি ভগবান তুল্য, মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে তার অগাধ জ্ঞান, এবং সেটা সম্পূর্ণ সায়েন্টিফিক লেভেলে। তো তিনি সবার প্রথম ওই নজরটা দেয় যে তোরা করতে পারিস বা তোদেরও এই জায়গাটা তৈরি হতে পারে। তো সেই অনিমেষ বোস, তারপরে আর একজন আমার বিশাল বড় গুরুদেব আছেন, এখনো শিলিগুড়িতে আছে, হ্যাঁ শিলিগুড়ির লোক। আলিপুরদুয়ারের একজন আছেন জীবন কৃষ্ণ রায়, আমরা চেকেতা বলি। তারপরে জলপাইগুড়ির আছেন একজন মানস বন্ধু মজুমদার। এরকম ভাবে আমার জীবনের প্রচুর, আমার নিজের কাকা আছেন, ঠিক আছে, কানাইলাল চ্যাটার্জি, ঠিক আছে। তো এরা আমার জীবনে প্রচুর প্রভাব রেখেছে যে এই নেচারটাকে নিয়ে সামনের দিকে আগানোর বা ভাবার, এটাকে নিয়ে, ঠিক আছে। তো মোদ্দা বিষয়টা হলো ভাই, আমি বাচ্চাদের নিয়ে কাজ করি তার একটাই কারণ বড়দেরকে আমি কিছু শেখাতে পারবো না। যদি আজকে যে বড়, যে যার যে জানে, আমি গামছাওয়ালা বলছি না, সবাই সবার কথা বলছি না, অনেকে তোমার মতন যারা জানতে চায়, যারা গল্প শুনতে চায়, বা যারা এইটাকে নিয়ে ভেবে তারপরে তার পরবর্তীতে কাজ করতে চায়। আজকে তুমি যেরকম ক্লাইমেট ফোরাম শুরু করেছো, এটাও তো তোমার উদ্দেশ্য যে তুমি জানে তোমার ভালো লাগলো, তুমি জানতে তোমার ভালো লাগলো, কাজ করছো, আমি কিভাবে কাজ করতে পারি তার ওয়েতে তুমি আজকে ক্লাইমেট ফোরাম। সেম জিনিসটা তো তোমার মতন অনেকেই আছে। এবার কিন্তু তারপরেও আজকে আমার উদ্দেশ্য বাচ্চাদের, কেন যে বাচ্চাদের আমি জানি যে ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আজকে আমি না থাকি, ওরা থাকবে। আজকে আমার যা বয়স, বা আমি হয়তো আর কতদিন থাকবো, এই যা পৃথিবীর কন্ডিশন, তাতে হয়তো আরো 30 বছর ম্যাক্স টু ম্যাক্স। তো 50-60 বাচ্চাদেরকে ধরেছো, আমিও কিন্তু বাচ্চাদেরকে ধরেছি। কেন? দেখো, আমার বেশিরভাগ প্রজেক্ট, সোলার প্রজেক্ট স্কুলে এবং কলেজে। কেন দরকারি? কেন? মানে আমি একটা স্কুলে যদি আমি একটা সোলার প্রজেক্ট করি বা একটা কলেজে যদি করি, সেখানে মিনিমাম 1000টা স্টুডেন্ট থাকে,
কি 2000-5000 স্টুডেন্ট থাকে, সবাই দেখছে, সবাই কিন্তু অ্যাওয়ার্ড হচ্ছে, ওই 2000-5000 থেকে সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আরো 5 আর ওই 2000, আমার কথা হচ্ছে ওই 2000 থেকে যদি 200 জন তোমার আইডিয়াটাকে বুঝতে পারে এবং শিখতে পারে এবং সেটাকে যদি জানিয়ে সামনের দিকে যদি আগিয়ে দেয়, সেটাও তোমার জন্য অনেক। আমার উদ্দেশ্যটা সেম এই জায়গাটাতে, এই জন্য আমি বাচ্চাদেরকে করি যে আমি বড়দেরকে শেখাতে পারবো না, কারণ একে তো বড়রা বড়, তারা আমার কথা শুনবে কেন। কিন্তু আজকে একটা ছোট বাচ্চাকে যদি আমি এই জিনিসটা বোঝাই এবং তার মনে, তার সে অনেক কিছু জানে না, তার মনে অনেক প্রশ্ন, এবং তার থ্রুতে তার মনের মধ্যে যদি আমি একটু খোঁচা দিতে পারি যে এই প্রকৃতিটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, শুধু আমাদের জন্য নয়, আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ, এই তিনটার জন্য এই প্রকৃতি কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যালুয়েবল। হ্যাঁ, এই জিনিসটা যদি আমি একটুখানি ওই বাচ্চাটার মনে বোঝাতে পারি না, তাহলে আমার কার্যসিদ্ধি। এবং এবং আমি এখানটায় মানে এই যদি কোনো বাবা মা শোনে এই জায়গাটায় কোনো প্যারেন্টিং, আমার মনে হয় এই জায়গাটাতে যে এখানটাতে ফ্যামিলির একটা বিশাল বড় দায়িত্ব, একটা প্রকৃতিকে ভালোবাসানো, প্রকৃতিকে। আজকের দিনে দেখো না, মা বাবা চাকরি করে, ফ্যামিলি সে মা বাবার সময় ছেলেটাকে কতক্ষণ দিচ্ছে, আমি স্কুলে যতটুকু যাচ্ছে, হ্যাঁ স্কুলে শিখছে, ব্যাস। কিন্তু তারপরেও আমি বলবো যে তারপরেও কোনো না কোনো ভাবে টাইম বের করে আজকে বাবা মাদের উচিত যে কিছু সময় বাচ্চাদেরকে এই বিষয়টা বাচ্চাদের সাথে প্রকৃতি নিয়ে আলোচনা করে, বলো। হ্যাঁ, এইটাই বলছি, করতে হবে, আমার এইটা করতে হবে প্রথম কথা। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে এই যে সময়টা খুব সেন্সিটিভ। আজকালকার দিনের মানুষজন, আজকালকার দিনের আমি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবার কথাই বলছি, এখন কিন্তু পুরো পরিবেশটা, পুরো সিস্টেমটা সবকিছু বদলে গেছে। মানুষের চিন্তাধারা, মানুষের ধৈর্য, মানুষের সহ্য সবকিছু চেঞ্জ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ওদের সাথে যে সময় কাটাচ্ছ, তাতে করে বাচ্চারা এই যে ইন্টারেস্ট দিয়ে শোনে, এটাও তোমার ভালো লাগে। আর বাচ্চারা যে শুনছে, শুধু শোনে না সরোদা, শুধু শোনে না, আমি এই জিনিসটা ক্রিয়েট করতে পারি বা পেরেছি। আজকে যখন 2 দিন 3 দিন ক্যাম্প শেষ হয়ে যায় না, 3 দিনের দিন যখন বাচ্চাগুলো বাড়ি ফেরার সময় আসে, মানে প্রথম দিন যখন আসে তখন ওদের একটুখানি কিন্তু বোরিংই লাগে যে আমি এখানে সবকিছুর বাইরে ভাই টেন্টে থাকতে হচ্ছে, ঠিক আছে, জানি না মা বাবা নেই, ভালো খাবার বিরিয়ানি পাচ্ছি না, ভালো পাবো কি পাবো না কি জানি না, রাত্রে কি হবে জানি না, এরকম একটা জায়গায়, ঠিক আছে। প্রথম বেলাটা বা প্রথম দিনটা কিন্তু ওদের একটু মানে কনফিউশনের মধ্যে থাকে। দ্বিতীয় দিন থেকে ওদের বা রাত্রের থেকে আনন্দটা শুরু হয়। এই যে মজাটা ওদের ভিতরে, যে এই যে হরমোনটা যে কাজ করা শুরু করে না, এই হরমোনটা ওদেরকে আউটবাস্ট লাস্টের দিন যখন ওরা ফিরবে, সেই সময় ওরা পারলে হাতে পায়ে পড়ে যায়, দাদা আমরা খিচুড়ি, আর একটা দিন থাকে আমরা খিচুড়ি খাই থাকবো, আমরা শুধু মুড়ি চানাচুর খেয়ে থাকবো, আমাদেরকে পাউরুটি দেবে তাহলেই হবে, আমরা শুধু ডাল ভাত খাবো, আমরা আজকে যাবো না কালকে যাবো। এইবার এই যে জিনিসটা, এবার এটা পাওয়া এবং এটা কন্টিনিউ করাটা, এটা দায়িত্ব প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা স্কুল উচিত যে এই মুহূর্তে এটাকে করা। কেন বলো তো, যদি আমাদের ভবিষ্যৎটাকে সুস্থ রাখতে হয় না, এখনো যতটুকু আমরা ওয়াইল্ড লাইফ মানে ওই সাফারিতে গিয়ে দেখতে পাই, আমাদের ফিউচার জেনারেশন বা তারপরের জেনারেশন তো দেখতে পাবে কিনা বাদ দাও, আমাদের ফিউচার জেনারেশন কিন্তু ওইটুক ওয়াইল্ড লাইফ কেউ ওই টিভিতে আর ছবিতে দেখবে। আর যেটা দেখা মানে ধরে নাও আমাদের ধ্বংসের দোরগোড়াতে আমরা এমনি পৌঁছে গেছি, আরো প্রকৃতি তো যা খেলা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ। এই যে ক্লাইমেট চেঞ্জের সব থেকে বড় এফেক্ট তো চোখের সামনে নর্থ বেঙ্গলে টিভি খুললেই দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন ল্যান্ডস্লাইড, সিকিমের অবস্থা খারাপ, ক্লাউড ব্লাস্ট, কোনো কি এত তো ছিল না। আমরা তো, আমার বয়স 33 হয়ে গেল, তোমার বয়স প্রায় 40 পার হয়ে 45 পার হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি এতদিনে, এত খবরে, এত বছরে যে বর্ষাকালে শুনেছো কি এত ল্যান্ডস্লাইড হচ্ছে, এত নদীতে বন্যা হচ্ছে, টেম্পারেচার হচ্ছে, একবার যদি প্লেট যদি হতো আর্থকোয়েকের ব্যাপারে একবার নরবর হলে একটা চেপে গেলেই গল্প শেষ। সব সমান হয়ে এত রাগ, এত অভিমান, এত হিংসা, এত লোভ, এত টাকা, এত অহংকার, সব লেভেল একদম শেষ। একবার যদি নড়ে না, ভাবছে না মানুষ যখন কোথায় পালাবে, করোনা যখন হয়েছিল, তুমি ভাবো, আমরা সেই দিনটার কথা চিন্তা করো, 2020-21 সালে যখন করোনাটা হলো, মানে এত লোকের এত টাকা, ভাবছে যে আমি বাঁচবো কি করে। এরকম কোটি লক্ষ কোটি টাকা নিয়ে মানুষ মরে গেছে, তার বাবা মাকে সে মানে যে শ্মশানে নিয়ে যে কাজ করবে সেসব কাজ করতে পারছে না, টাকা দিয়ে জাস্ট মুখটা দেখতে দিচ্ছে মর্গেজে। মানে তো এই যে জলপাইগুড়ির আমি কথা বলছি, যে রাত্রিবেলার জলপাইগুড়ির টেম্পারেচার 25 ডিগ্রি সি,
25°C, এটা কিন্তু স্বাভাবিক নয়। মানে এটা যদি তুমি একটুখানি গুগল বা অন্য জায়গায় যারা রিসার্চের যেই লেভেলের রিসার্চ যারা করে ক্লাইমেটের উপরে, তাদের সাথেও যদি তোমার কন্ট্যাক্ট থাকে, তাদেরকে একটু বলবে, দেখতে জাস্টিফাই করবে, দেখবে এটা সত্যি একটা চাপের, টেনশনের বিষয়। এবার যদি বলি এর কারণ তো প্রচুর। আজকে দেখো, তুমি যদি এই মুহূর্তে উত্তরবঙ্গে যাও তাহলে দেখতে পাবে উত্তরবঙ্গে একসাথে যাবে তো উত্তরবঙ্গে দেখতে পাবে একসাথে প্রায় 3টে রাস্তার কাজ চলছে, ঠিক আছে? মানে 3টে রাস্তা বলতে, একটা হচ্ছে আমাদের এই সার্কওয়ে, যেটা আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির উপর দিয়ে আলিপুরদুয়ার হয়ে সিধা আসামের দিকে বেরোচ্ছে, এই একটা রাস্তা হচ্ছে। আর তারপরে তুমি যদি আমাদের ওই মালবাজার হয়ে শিলিগুড়ি আসো, তাহলে দেখবে ওদলাবাড়ির থেকে একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের উপর দিয়ে, পুরো ওটা ওই এরকম পেঁচানো রাস্তা। অনেক ফেসবুকে দেখতে পাবে এখন প্রচুর রিল হচ্ছে রাস্তায় গিয়ে এরকম পেঁচানো রাস্তা। ওই রাস্তাটার কাজ প্রায় শেষ হয়ে গেছে, ওটাও ওটাও শিখে যাচ্ছে। আর হচ্ছে আমাদের এই সেবক থেকে তোমার ইসের টানেলটা, ট্রেন লাইনটা যেটা সিকিম যাচ্ছে, হ্যাঁ। তো এইবার এই যে 3টে কাজ হচ্ছে, হয়তো আমাদের দেশের অনেকে বলবে, আমার এই কথা শুনলে তোমার হয়তো যারা অনেকে দেখবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করবে, অনেকে বলবে যে তুমি দেশের প্রগতি চাও না, এটা চাও না, সেটা চাও না, এনা চাও না। আমি বুঝলাম যে দেশের প্রগতি দরকার এবং দেশের প্রগতির জন্য এরকম রাস্তা, সিকিউরিটির জন্য এই ব্যবস্থা সবই দরকার। কিন্তু তারপরে গিয়েও আমার মনে হয় যে সাথে মেন ভাবনাটা যে বেঁচে থাকতে হবে আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। এই যে 3টে রাস্তা একসাথে হয়েছে, তার জন্য আমাদের নর্থ বেঙ্গলের পরিবেশ যেভাবে হ্যাম্পার হয়েছে একবারে, মানে এই যে রাস্তাগুলো গেছে, আমি নিচের রাস্তাটার কথা বাদ দিলাম, সেটাতে রাস্তার দুপাশের পুরনো প্রচুর গাছ কাটা গেছে, সেটা তো একটা নর্মাল বিষয়। তাছাড়া এই যে পাহাড়ে, যেটা আমি তোমাকে বলছি ওদলাবাড়ি দিয়ে যেটা জুইকিম হয়ে উঠেছে, সেটা তুমি যদি দেখো তাহলে তোমার কান্না পাবে ওই রাস্তাটা দিয়ে গেলে, কারণ ওটা রীতিমতো কিছু পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? একটা পুরো কিছু পাহাড়কে কাটতে তার মাঝখান দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে। তোমার সেখানটাতে কি হয়েছে, প্রচুর পরিমাণের নেচারের হ্যাম্পার হয়েছে। সাথে কি হয়েছে, এই যে পাহাড়ে যেই সব ওয়াইল্ড এনিম্যাল গুলো থাকতো, মানে থাকে বেসিক্যালি লেপার্ড, বিশাল, তাদের তো বাসস্থান তো নষ্টই হয়েছে। শুধু লেপার্ড নয়, লেপার্ড, ভাল্লুক, ব্ল্যাক বিয়ার যেগুলো পাহাড়ে থাকে। এই যে আমাদের নর্থ বেঙ্গলে আজ থেকে 1-1.5 বছর আগে প্রচন্ড পরিমাণে এই ম্যান অ্যানিমেল কনফ্লিক্টের মধ্যে ভাল্লুক আর মানুষের সংঘাতের পরিমাণটা মাঝখানে দেখা যাচ্ছিল, প্রচুর হচ্ছিল আমাদের এইদিকে, এই মালবাজার, রাঙামাটি, চালসা, এইসব দিক দিয়ে আমাদের ওই বেল্ট দিয়ে প্রচুর হচ্ছিল। তার একটাই কারণ ভাল্লুকগুলো উপর থেকে সব নিচে নেমে এসেছিল ভয়ে। ওই যে টানেলটা হচ্ছে, সেটা তো একটা মেশিনের মাধ্যমে পাহাড়ের মাঝখানে ফুটো করতে যাচ্ছে, তার তো একটা ভাইব্রেশন আছে। সেই ভাইব্রেশনে পুরো এরিয়ার থেকে যত ওইসব ওয়াইল্ড এনিমেল গুলো আছে বেশিরভাগই পালিয়ে গেছে, বা পালিয়ে এসছে, বা নেমে এসছে, বা কিছু। এই যে ব্যাপারগুলো, এগুলো একসাথে হওয়াতে মানে আমাদের নর্থ বেঙ্গলের, আর তারপরে হচ্ছে তোমার আরবানাইজেশন এবং প্রকৃতির যে জীবজন্তু, তাদেরও এখন মানে ব্যাপারটা ভয়াবহ শুধু পরিস্থিতি নয়, মানে তোমাকে চিন্তার বাইরে। যে তার কিছুদিন আগেই ধরো, কয়েক বছর আগে লাটাগুড়ির মাঝখান দিয়ে ফ্লাইওভারটা হলো, সেই সময় প্রচুর এনজিও, প্রচুর লোকে প্রচুর কিছু করেছে, ঠিক আছে? প্রচুর আদালত, থানা, কেস, হাইকোর্ট, জজ সাহেব, অনেক কিছু হয়েছে, কিন্তু কোথায় কিছু কি করতে পারলো না। তুমি ভাবো লাটাগুড়ির কাছাকাছি, যে লাটাগুড়িতে মানুষ কেন যায়? গরুমারা জঙ্গলের জন্য। শীতকালে সবাই ঘুরতে, আমি মানে তুমি এখন দেখতে পাবে শীতকালে সবাই ঘুরতে যায় গরুমারাতে, জঙ্গলে। হ্যাঁ, খুব মানে রিসেন্টলি সব দেখতে পেলাম, এবং হয়েওছে, তুমিও করলেই দেখতে পাবে যে একটা বড় বিল্ডিং কোম্পানি, আমি নাম বলছি না, তারা জঙ্গলের খুব কাছাকাছি একটা বিল্ডিং কমপ্লেক্স তৈরি করেছে। কি করে এইসব পারমিশন গুলো পায় বুঝি না, ঠিক আছে? জঙ্গল, লাটাগুড়ির জঙ্গলে তুমি ঢুকলে মানে গরুমারার ভিতরটাকে জাস্ট একটা পান্থনিবাস সামথিং, আমি জানি নামটা আমি বলতে পারছি না, কোনো একটা বিশাল বড় কোম্পানির, হ্যাঁ, যারা বিল্ডার্স কোম্পানি, তারা বানিয়েছে, এবং সেটা রীতিমতো স্টুডিও কমপ্লেক্স বানিয়েছে। যে যাদের ধরো তোমার প্রচুর টাকা আছে, তুমি আর শহরে থাকো, তুমি ওখানে একটা ফ্ল্যাট কিনে রাখলে, অক্সিজেনে তুমি তোমার অফ টাইমে তুমি ওখানে গেলে রিল্যাক্স করার জন্য, ব্যালকনি থেকে জঙ্গল দেখবে। এবার ওই যে অত বড় একটা মার্কেট, অত বড় একটা যে তোমার একটা কমপ্লেক্স তৈরি হয়েছে যে মানুষ থাকার জন্য, অতগুলো ফ্যামিলির জন্য, হ্যাঁ, সেটার যে গার্বেজ, সেটার যে একটা তোমার পুরো ইকোসিস্টেমের উপর সেটার যে এফেক্ট, সেই কিন্তু আমার একটা কথা মনে পড়ছে এখনই, আমাদের যে এইসব করছে, সেটা কি করছে? মানুষ আরাম করবে, মানুষ মজা করবে, সেইটা
করার জন্য এত জিনিস তৈরি হচ্ছে, এত নষ্ট হচ্ছে, এত ইউজেস হচ্ছে। আবার সেই একটা কথাই মনে করছি, মিনিমালিস্টিক লাইফস্টাইল। আমরা কিন্তু মিনিমালিস্টিক লাইফস্টাইলে একদমই নাই, ধারি না বলেই তো আজকে এই অবস্থা না আমাদের। বেসিক্যালি কি, আজকে মানুষের এক সময় মানুষ কোথা থেকে কোথায় চলে যেত, তার সাথে একটা ছোট ব্যাগ বা একটা পিছনে কিছু থাকতো, সে দিয়ে চলে যেত। আর এখন তুমি একটা মানুষের ট্রাভেল করলে দেখতে পাবে, যদি একটু ঠিকঠাক ভাবে ফলো করে তাহলে দেখতে পাবে ট্রেনে, বাসে, প্লেনে, যে যখন মানুষ ট্রাভেল করে তাদের লাগেজের পরিমাণটা দেখবে। বেসিক্যালি কি হয়েছে, মানুষের প্রয়োজনীয়তা দিনকে দিন বেড়েছে, শো অফ বেশি বেড়ে গেছে। আমি সেটাই বলছি, মানে মানুষ যত দিন গেছে, যত পয়সা এসছে, যত পয়সা কামাচ্ছে, মানুষ নিজের প্রয়োজনীয়তা বাড়াচ্ছে। কিন্তু আমার আমারও ওটাই কথা, যে দেখো সবই করুক, সব কিছুতে আমার কোনো কিছুতে বাধা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পরিবেশটা ক্ষতি না করে। আজকে আমরা কলকাতায় থাকি, আজকে আমি যখন বাজার যাই, বা আমি একটা বাজার যাওয়ার জন্য বাড়ির থেকে একটা ব্যাগ নিয়ে যেতেই পারি, হ্যাঁ, বা দোকানে গিয়ে যখন একটা বাজারের থলিতে যখন বাজার নিয়ে ব্যাগ মানে বাজার করতে যাচ্ছি, তখন যখন বাজারওয়ালাও যখন হয় ধরো একটু আলুটা প্লাস্টিকে ভরে দিল বা টমেটোটা প্লাস্টিকে ভরে দিল, তাকে আমরা বলতে পারি যে ভাই দরকার নেই প্লাস্টিকটা, তুমি শুধু ব্যাগে ভরে দাও। অন্তত এইটুকু যদি করি, হ্যাঁ, ইলেকট্রিসিটি ইউজ, আজকে তুমি তোমার যে উদ্দেশ্য সোলার, আজকে সোলার নিয়ে তুমি যাই করছো না কেন, আমি তোমাকে এখানে ডিরেক্টলি এই কথাটা বলছি যে তুমি যদি ব্যবসাও করো তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে ব্যবসাটা করছো সেটার তো একটা উদ্দেশ্য আছে। আজকে এই সোলার বা কে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রমোট করছে কেন, তার কারণ মানুষ তো, আমার মনে হয় যে মানুষ জেনেও না জানার ভান করে। কারণ আমরা যে তেল পোড়াচ্ছি, আমরা যে গ্যাস পোড়াচ্ছি, সেটার তো কোনো লিমিটেশন আছে। ইভি গাড়ি দেখছো, আমরা আগে কোনোদিনও ভেবেছি ছোটবেলায় ইভি গাড়ি, এখন ব্যাটারিতে গাড়ি চলছে। এইবার এই যে সম্ভারটা, এটা তো মানুষ জানে যে এক সময় শেষ হবে, এবং শেষ হচ্ছে। শুধু শেষ হওয়ার কথা নয়, শেষ যখন হবে তখন অলরেডি ফিনিশ। আমাদের কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, গ্রিনহাউস গ্যাসে আমাদেরকে পুরো ঘিরে নিয়ে পুরো শ্বাসরোধ করে মেরে দেবে। একদম ইউজ করা চলবে না। এবার আমরা সেই ক্ষেত্রে আমরা এখন রিনিউয়েবল সোর্সের ব্যবহার করছি, কিন্তু যখন আমরা রিনিউয়েবল সোর্সকে ব্যবহার করছি, তো সেই ব্যাপারটা যাদের যেখানে দরকার এবং তার ইমপ্লিমেন্টেশনটা যেখানে যেখানে হওয়া উচিত, সেই জায়গাটা জোর দেওয়া উচিত। আজকে আমাদের এই যে পাহাড়, আমাদের চা বাগান, আমাদের বিভিন্ন যে জায়গাগুলো, যেই জায়গাগুলোতে এখন ধরো ইলেকট্রিসিটি হয়তো পৌঁছেছে, আজকে পাহাড়ে ইলেকট্রিসিটি পৌঁছেছে, আমি বলছি না যে পাহাড়ে ইলেকট্রিসিটি পৌঁছেছে, কিন্তু সেখানে কিন্তু ইলেকট্রিসিটিতে চাকরি করার জন্য একটা নিচের লোক যেতে পারবে না, সেখানটায় ওই পাহাড়ের লোককেই হতে হবে ইলেকট্রিসিটির কাজ করার জন্য। কারণ পাহাড়ের ওই খালে খালে ইলেকট্রিক পোল লাগিয়ে তার টানা ইজ নট আ জোক। সেটা বটে, এবং সেটা যদি খারাপ হয়, সেটাকে ঠিক করার জন্য একটা মেনটেন করা অনেক বেশি চাপ। তো সেই জায়গাটায় আজকে যদি সরকার সাহায্য করে, ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি, ছোট ছোট যদি প্রত্যেকটা বাড়িতে অন্তত সেটাতে হলো রিসর্ট, যে কোনো জায়গা, আমি রিসর্ট, হোটেল, ট্যুরিজম ব্যবসার কথা বলছি না, শুধু আমি তোমাকে বলছি, রিসেন্টলি আমি একটা প্রজেক্ট করবো, একটা প্রজেক্টের আমাদের কথা চলছে, সেটা হচ্ছে ওই ঘুম স্টেশনের নিচের দিকে একটা হ্যামলেট আছে, যেখানে প্রায় 30-35টা বাড়ি, তারা সারাদিন জল খেতে পায় না, ওটা স্প্রিং ওয়াটারের উপর ডিপেন্ডেন্ট। তো স্প্রিং ওয়াটার একটা জায়গায় জলটা পরে সেটা জমা হয়, সেটাকে পাম্পিং করে ওপরে দিতে হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়। ওই পাম্পিং করে যে ওপরে তুলবে, তার জন্য হয়তো পাওয়ার নেই, মোটর খারাপ হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা বিভিন্ন রকমের। তো ওদেরকে একটা সাস্টেনেবল একটা যদি আমরা মানে কি বলবো, একটা যদি সলিউশন দিতে পারি, যে ভাই কারেন্ট থাকলো কি থাকলো না, আমরা জলটা অ্যাটলিস্ট খেতে পাবো, আমাদের জন্য পাম্পিংটা হয়। ওই প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট, আমি এটা নিয়ে পরে তো এটাই তো তোমার দরকার, এই যে জিনিসটা, এটা দরকার। আজকে দেখো প্রত্যেকটা পাহাড়ের যে রিসর্ট বা হোমস্টে যেগুলোই আছে, সেগুলোতে যখনই আমরা ঘুরতে যাই, শীতকালে ঘুরতে গেলেই আমাদের গরম জলের প্রয়োজন। এবার ওখানে যে ইলেকট্রিসিটি যায়, সেখানে ওই গিজার লাগিয়ে সেই বিলাসিতাটা করার মতন ইলেকট্রিসিটি ওখানে পৌঁছায় না, খুব স্বভাবতই। এবার তাদেরকেও তো পেট চালাতে হবে, তারা হোমস্টে খুলে তাদেরকে ব্যবসা করতে হবে। তো তারা তখন কি করে, ওইটাই ইন্ডাস্ট্রি, তারা তখন লাকড়ি জ্বালিয়ে গরমটা জলটা গরম করে দেয়। তার মানে কি, তুমি তো ডিরেক্টলি ক্ষতি করছো নেচারে। এবার ওদের জন্য মানে আমাদের ভারতীয় আইন অনুযায়ী এরকম কিছু নিয়ম আছে, যে যারা ওই ফরেস্ট ভিলেজে থাকে বা পাহাড়ে থাকে বা জঙ্গলে থাকে, সেই এলাকার অধিবাসীরা জঙ্গলকে নিজের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতে পারে। সেটা রান্না করা হোক, সে একটুখানি নিয়ে এসে ঘরে ঠিক করা হোক, ঘরের ছাউনি দেওয়া হোক, সেটা
করতে পারে, কিন্তু সে কখনোই সেটা নিয়ে ব্যবসা করার পারমিশন তার থাকে না। কিন্তু এবার যখন সে পয়সা দিয়ে গেস্টকে রাখছে, তার কাছ থেকে তো সে পয়সা নিচ্ছে, সেটাকে কমিট করেছে, সেখানে এবার গিজার তো নেই, কারণ ইলেকট্রিসিটি যেটা পৌঁছেছে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে এইসব জায়গাতে, সেখানে ওই গিজার টানার মতন ইলেকট্রিসিটি নেই। তাহলে তাকে কি করতে হচ্ছে? জলটা গরম করার জন্য তাকে আগুন জ্বালিয়ে গরম করে দিতে হচ্ছে। এবার আগুনটা জ্বালাচ্ছে কোথায়? আগুনটা জ্বালাচ্ছে কি দিয়ে? সেই কাঠ পুড়িয়েই। সেই কাঠটা যদি লাকড়ি যখন শেষ হয়ে যায়, 2011-তে কাশ্মীর গেছিলাম লাস্ট টাইম। তো 2011-তে একটা রিসর্ট ছিল, পারিস্তান রিসর্ট। তো আমার মনে আছে প্রচন্ড ঠান্ডা, ওটা হচ্ছে চন্দনবাড়ির খুব কাছে। তো ওই রিসর্টটা খুব ফাঁকা, আমার খুব ভালো লাগলো। সিনিক বিউটি, আমরা ঢুকে গেলাম। তো ওর পেয়ে গেছিলাম জায়গা। ওখানে গরম জল কি করে হয় না, ওই লাকড়ি কাঠ জ্বালিয়ে একটা বড় মানে একটা বয়লারের মতন একটা জায়গা আছে, সেখানে জল সেটাকে পাম্পিং করে রুমে পাঠানো। তাহলে তুমি ভাবো কি পরিমাণ, মানে আমি কার্বন ডাই অক্সাইডের কথা বলছি না, যে কার্বন ডাই অক্সাইড শুধু তৈরি হচ্ছে, তুমি ভাবো কাঠ কেটে সেই কতটা কাঠ শুধুমাত্র গরম জল, বিলাসিতার জন্য, গরম জলের জন্য ইউজ করা হচ্ছে, সেটাকে সব গেস্টদেরকে দেওয়ার জন্য, কারণ গেস্টরা পয়সা দিচ্ছে। আজকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো না, এগুলোই হচ্ছে কনজারভেশন। আজকে যদি প্রত্যেকটা মানুষ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে মানুষ ভাবে, এই যে মানুষ ভাবে যে শহরে থাকলে আমি তো গাছ লাগাতে পারবো না, সত্যি তো একটা ফ্ল্যাটে যে থাকে তার পক্ষে তো সম্ভব না একটা বড় গাছ লাগানো বা কিছু করা, বা ডেলি একটা গাছ লাগিয়ে সেটাকে দেখভাল করাও সম্ভব না। কিন্তু তার মানে কি এটা যে সেই কনজারভেশনে তার কোনো ইনপুট থাকবে না? খুব বাজে কথা। এটা খুব বাজে কথা। চাইলে সেও কনজারভেশনে মানে নেচারের জন্য ইনপুট দিতে পারে, কনজারভেশনের জন্য ইনপুট দিতে পারে, কিন্তু হ্যাঁ, সেটা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে জানতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে ইচ্ছাটা থাকতে হবে। মেন জিনিসটাই হচ্ছে ইচ্ছা, এবং সেটা জানা। এবার হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কিছু জায়গা ছাড়া সব জায়গায় এই জিনিসটা এখনো পৌঁছায়নি, অ্যাওয়ারনেস। আজকে আমার যে এনজিও, আমি যেটার কথা বলছিলাম, আমরা ছোটবেলার থেকে কি করেছি? আমরা ছোটবেলার থেকে শুধু একটাই কাজ করে গেছি। আমি ওইটাই জানতে চাইছি যে তোমার যে কাজ লোন ক্যাম্পার, এখানে এক্স্যাক্টলি তোমরা কি করো, সেটা আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই জানতে চায়। আচ্ছা, আমরা যদি কি করি তুমি এই ক্ষেত্রে বলো। আমি বেসিক্যালি, কেউ যদি বলে এটা একটা এটার মাধ্যমে আমি ঘোরাই মানুষকে, হ্যাঁ আমি ঘোরাই। আমি নিজে যেহেতু ডুয়ার্সের ছেলে, এবং আমি নিজে যেহেতু প্রকৃতিটাকে ভালোবাসি, তো আমি সেই বেস করে আমার নিজের মতন করে আমি কিছু মানুষজনদেরকে ঘোরাই, যারা আমার সাথে ঘুরতে চায় তাদেরকে আমি ঘোরাই। সেটা আমি কাস্টমাইজ ট্রিপ করি। কিন্তু আমার যেটা মূল উদ্দেশ্য, তো যেটা বলছি আর কি, এই যে আমার কোম্পানির যে প্রজেক্ট, আমরা কি করি, আমার কাজটাই হচ্ছে বাচ্চাদের সাথে। আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে বেশি কাজ করার। বিভিন্ন স্কুল, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন টিউশন, এবার অনেক সময় অনেক মায়েরাও নিজেরা গ্রুপ করে তাদের বাচ্চাদেরকে আমার সাথে নিয়ে যায়। এবার আমরা করিটা কি, আমরা বিশেষ কিছুই করি না মানে দেখতে গেলে, কিন্তু অনেক কিছু করি। সেটা হচ্ছে যে আমরা বাচ্চাগুলোকে প্রকৃতির একদম কোলে নিয়ে চলে যাই, একদম প্রকৃতির মাঝখানে, যেখানটায় ওরা এই যে ওদের যে জীবন, দৈনন্দিন জীবনে ওরা যেটাতে অভ্যস্ত, তার বাইরে, মানে কমফোর্ট জোনের বাইরে, ওদের কমফোর্ট জোনের বাইরে আমি ওদেরকে নিয়ে যাই। তারপরে ওদেরকে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর মধ্যে ব্যস্ত করি। এবার এই অ্যাক্টিভিটিস গুলো যদি এখানে বলতে শুরু করি, সেটা অনেক বড়, ঠিক আছে। এটা কেউ যেই মানে গ্রুপ যেরকম অ্যাক্টিভিটি করতে যাবে, সেই অ্যাক্টিভিটির একটা লাইন আপ আছে আমাদের কাছে। সেখানে সেটা 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, 4 দিনও হতে পারে। সেইটাতে আমরা বিভিন্ন রকমের জিনিস অনেক সময় বাবা মারাও যায়, তারা সেপারেট থাকে, বাচ্চাদেরকে নিয়ে আমি অ্যাক্টিভিটি করাই। সেখানটায় নেচার স্টাডি আছে, সেখানটায় তোমার অ্যাডভেঞ্চার, যে বেসিক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, সেগুলো আমরা করাই। আমরা মূলত জোর দিই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিটা তো একটা ফানের জন্য ওই জায়গায় গিয়ে, কিন্তু আমরা মূলত জোরটা দিই যে প্রকৃতিকে কাছ থেকে দেখে তাকে ফিল করা, তাকে অবজার্ভ করা, গাছপালা, হাওয়া, মাটি, জল, ফুল, ফ্লোরা, ফনা, যাতে এই যে প্রকৃতি এবং এই প্রকৃতির মধ্যে যা যা আছে সেটা যদি আমরা অবজার্ভ করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাদের সব আছে। এই আজকে আমরা বাচ্চারা বা কার্টুন দেখে, একদম আমি তোমাকে উদাহরণ হিসেবে বলি, যে ধরো বাচ্চারা যে কার্টুন দেখে, বা আমরা যে মার্ভেলের যে সিনেমাগুলো দেখি বড় বড়, হ্যাঁ সেই যে অ্যানিমেটেড সিনেমাগুলো, তুমি কখনো ধরো বসে আছো, তোমার হাতে একটা মোবাইল থাকলে, তুমি মোবাইল নিয়ে যে ধরো লাইটগুলো লাগিয়েছি আমরা, বর্ষাকালে প্রচুর পোকা হয়, বিভিন্ন রকমের পোকা, সবাই কিন্তু তুমি চেনো না। ওই যে পোকাগুলো আছে না, এক একটা পোকার তুমি ম্যাক্রো করে ছবি তুলে দেখবে। আমি করোনার সময় কাজটা বসে বসে করেছিলাম। হ্যাঁ, তুমি ম্যাক্রো করবে ছবি করে এক একটা পোকার ছবি তুলবে, তুমি দেখবে ওই পোকাগুলো যখন বড় করবে না, তুমি অবাক হয়ে যাবে
যে কি দেখতে একটা পোকা, কি তার কালার কম্বিনেশন, কি গঠন, কি স্ট্রাকচার। হ্যাঁ, অত ছোট বলে দূর থেকে আমাদের চোখেই পড়ে না, কিন্তু যখন তুমি ওটাকে সামনে থেকে দেখবে না, যখন ম্যাক্রোতে তুলে নিয়ে যখন জুম করবে, তুমি না জাস্ট চমকে যাবে যে আরে ভাই, মানে এই যে এই জিনিসটা তো আমরা অ্যানিমেশন টিভিতে দেখি, ঠিক আছে, সেই বড় বড় জন্তু জানোয়ার গুলো, ওর যে সেই মুখ, এত বড় সুর, এই সব কিছু তুমি মানে এই যে হয় না ওই ছোটটাকেই ওরা বড় করে। এবার ওই যে ছোটটা, ওই বড়টা কোথায় লুকিয়ে আছে? ওই প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে। এটা আমি তোমাকে জাস্ট একটা বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্যই বললাম, যাকে তার ইন্টারেস্টটা গ্রো করানোর জন্য। এটা বড়রাও করতে পারে, এটা ছোটরাও করতে পারে। মোদ্দা বিষয়টা হলো ভাই, আমি বাচ্চাদের নিয়ে কাজ করি তার একটাই কারণ বড়দেরকে আমি কিছু শেখাতে পারবো না। যদি আজকে যে বড়, যে যার যে জানে, আমি গামছাওয়ালা বলছি না, সবাই সবার কথা বলছি না, অনেকে তোমার মতন যারা জানতে চায়, যারা গল্প শুনতে চায়, বা যারা এইটাকে নিয়ে ভেবে তারপরে তার পরবর্তীতে কাজ করতে চায়। আজকে তুমি যেরকম ক্লাইমেট ফোরাম শুরু করেছো, এটাও তো তোমার উদ্দেশ্য, যে তুমি জানে তোমার ভালো লাগলো, তুমি জানতে তোমার ভালো লাগলো, কাজ করছো, আমি কিভাবে কাজ করতে পারি তার ওয়েতে তুমি আজকে ক্লাইমেট ফোরাম। সেম জিনিসটা তো তোমার মতন অনেকেই আছে। এবার কিন্তু তারপরেও আজকে আমার উদ্দেশ্য বাচ্চাদের, কেন যে বাচ্চাদের আমি জানি যে ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আজকে আমি না থাকি, ওরা থাকবে। আজকে আমার যা বয়স, বা আমি হয়তো আর কতদিন থাকবো, এই যে পৃথিবীর কন্ডিশন, তাদের হয়তো আরো 30 বছর ম্যাক্স টু ম্যাক্স। তো 50-60 বাচ্চাদেরকে ধরেছো, আমিও কিন্তু বাচ্চাদেরকে ধরেছি। কেন? দেখো, আমার বেশিরভাগ প্রজেক্ট, সোলার প্রজেক্ট স্কুলে এবং কলেজে। কেন দরকারি? কেন মানে আমি একটা স্কুলে যদি আমি একটা সোলার প্রজেক্ট করি, বা একটা কলেজে যদি করি, সেখানে মিনিমাম 1000টা স্টুডেন্ট থাকে, কি 2000-5000 স্টুডেন্ট থাকে, সবাই দেখছে, সবাই কিন্তু অ্যাওয়ার হচ্ছে। ওই 2000-5000 থেকে সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আরো 5000। আর ওই 2000, আমার কথা হচ্ছে ওই 2000 থেকে যদি 200 জন তোমার আইডিয়াটাকে বুঝতে পারে এবং শিখতে পারে, এবং সেটাকে যদি জানিয়ে সামনের দিকে যদি আগিয়ে দেয়, সেটাও তোমার জন্য অনেক। আমার উদ্দেশ্যটা সেম এই জায়গাটাতে। এই জন্য আমি বাচ্চাদেরকে করি, যে আমি বড়দেরকে শেখাতে পারবো না, কারণ একে তো বড়রা বড়, তারা আমার কথা শুনবে কেন? কিন্তু আজকে একটা ছোট বাচ্চাকে যদি আমি এই জিনিসটা বোঝাই, এবং তার মনে, তার সে অনেক কিছু জানে না, তার মনে অনেক প্রশ্ন, এবং তার থ্রুতে তার মনের মধ্যে যদি আমি একটু খোঁচা দিতে পারি যে এই প্রকৃতিটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, শুধু আমাদের জন্য নয়, আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ, এই তিনটার জন্য এই প্রকৃতি কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যালুয়েবল। হ্যাঁ, এই জিনিসটা যদি আমি একটুখানি ওই বাচ্চাটার মনে বোঝাতে পারি না, তাহলে আমার কার্যসিদ্ধি। এবং আমি এখানটায় মানে এই যদি কোনো বাবা মা শোনে এই জায়গাটায়, কোনো প্যারেন্টিং, আমার মনে হয় এই জায়গাটাতে যে এখানটাতে ফ্যামিলির একটা বিশাল বড় দায়িত্ব, একটা প্রকৃতিকে ভালোবাসানো। প্রকৃতিকে আজকের দিনে দেখো না, মা বাবা চাকরি করে, ফ্যামিলি সে মা বাবার সময় ছেলেটাকে কতক্ষণ দিচ্ছে, আমি যাচ্ছে, স্কুলে শিখছে, ব্যাস। কিন্তু তারপরেও আমি বলবো যে তারপরেও কোনো না কোনো ভাবে টাইম বের করে, বা আজকে বাবা মাদের উচিত যে কিছু সময় বাচ্চাদেরকে এই বিষয়টা বাচ্চাদের সাথে প্রকৃতি নিয়ে আলোচনা করে। বলো তো, এইটাই বলছি, করতে হবে। আমার এইটা করতে হবে, প্রথম কথা। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে এই যে সময়টা খুব সেন্সিটিভ। আজকালকার দিনের মানুষজন, আজকালকার দিনের আমি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ, সবার কথাই বলছি, এখন কিন্তু পুরো পরিবেশটা, পুরো সিস্টেমটা, সবকিছু বদলে গেছে। মানুষের চিন্তাধারা, মানুষের ধৈর্য, মানুষের সহ্য, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ওদের সাথে যে সময় কাটাচ্ছ, তাতে করে বাচ্চারা এই যে ইন্টারেস্ট দিয়ে শোনে, এটাও তোমার ভালো লাগে। আর বাচ্চারা যে শুনছে, শুধু শোনে না সরোদা, শুধু শোনে না, আমি এই জিনিসটা ক্রিয়েট করতে পারি বা পেরেছি। আজকে যখন 2 দিন 3 দিন ক্যাম্প শেষ হয়ে যায় না, 3 দিনের দিন যখন বাচ্চাগুলো বাড়ি ফেরার সময় আসে, মানে প্রথম দিন যখন আসে, তখন ওদের একটুখানি কিন্তু বোরিংই লাগে, যে আমি এখানে সবকিছুর বাইরে, ভাই টেন্টে থাকতে হচ্ছে, ঠিক আছে, জানি না মা বাবা নেই, ভালো খাবার বিরিয়ানি পাচ্ছি না, ভালো পাবো কি পাবো না কি জানি না, রাত্রে কি হবে জানি না, এরকম একটা জায়গায়, ঠিক আছে। প্রথম বেলাটা বা প্রথম দিনটা কিন্তু ওদের একটু মানে কনফিউশনের মধ্যে থাকে। দ্বিতীয় দিন থেকে ওদের বা রাত্রের থেকে আনন্দটা শুরু হয়। এই যে মজাটা ওদের ভিতরে, যে এই যে হরমোনটা যে কাজ করা শুরু করে না, এই হরমোনটা ওদেরকে আউটবাস্ট লাস্টের দিন যখন ওরা ফিরবে, সেই সময় ওরা পারলে হাতে পায়ে পড়ে যায়, দাদা আর একটা দিন থাকে, আমরা খিচুড়ি খাই থাকবো, আমরা শুধু মুড়ি চানাচুর খেয়ে থাকবো, আমাদেরকে পাউরুটি দেবে তাহলেই হবে, আমরা শুধু ডাল ভাত খাবো, আমরা আজকে যাবো না, কালকে যাবো।
এইবার এই যে জিনিসটা, এইটাই কিন্তু এবার পাওয়া। এটা পাওয়া এবং এটা কন্টিনিউ করাটা, এটা দায়িত্ব প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা স্কুল উচিত যে এই মুহূর্তে এটাকে করা। কেন বলো তো? যদি আমাদের ভবিষ্যৎটাকে সুস্থ রাখতে হয় না, এখনো যতটুকু আমরা ওয়াইল্ড লাইফ মানে ওই সাফারিতে গিয়ে দেখতে পাই, আমাদের ফিউচার জেনারেশন বা তারপরের জেনারেশন তো দেখতে পাবে কিনা বাদ দাও, আমাদের ফিউচার জেনারেশন কিন্তু ওইটুক ওয়াইল্ড লাইফ কেউ ওই টিভিতে আর ছবিতে দেখবে। আর যেটা দেখা মানে ধরে নাও আমাদের ধ্বংসের দোরগোড়াতে আমরা এমনি পৌঁছে গেছি, আরো প্রকৃতি তো যা খেলা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ। এই যে ক্লাইমেট চেঞ্জের সব থেকে বড় এফেক্ট তো চোখের সামনে নর্থ বেঙ্গলে টিভি খুললেই দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন ল্যান্ডস্লাইড, সিকিমের অবস্থা খারাপ, ক্লাউড ব্লাস্ট, এগুলো কি? এত তো ছিল না। আমরা তো, আমার বয়স 33 হয়ে গেল, তোমার বয়স প্রায় 40 পার হয়ে 45 পার হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি এতদিনে, এত খবরে, এত বছরে যে বর্ষাকালে শুনেছো কি এত ল্যান্ডস্লাইড হচ্ছে, এত নদীতে বন্যা হচ্ছে? টেম্পারেচার হচ্ছে, একবার যদি প্লেট যদি হতো আর্থকোয়েকের ব্যাপারে একবার নড়বড় হলে একটা সব সমান। চেপে গেলেই গল্প শেষ। সব সমান। সব সমান হয়ে এত রাগ, এত অভিমান, এত হিংসা, এত লোভ, এত টাকা, এত অহংকার, সব লেভেল একদম শেষ। একবার যদি নড়ে না, ভাবছে ভাবছে না মানুষ যখন করোনা কোথায় পালাবে বলো তো? করোনা যখন হয়েছিল তুমি ভাবো, আমরা সেই দিনটার কথা চিন্তা করো 2020-21 সালে যখন করোনাটা হলো, মানে এত লোকের এত এত টাকা, ভাবছে যে আমি বাঁচবো কি করে। বাঁচবো। এরকম কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে মানুষ মরে গেছে, তার তার বাবা মাকে সে মানে যে শ্মশানে নিয়ে যে কাজ করবে সেসব কাজ করতে পারছে না, টাকা দিয়ে জাস্ট মুখটা দেখতে দিচ্ছে মর্গেজে, মানে সেইটাও পারেনি। মানে কিরকম পরিস্থিতি, তাহলে ভাবো। এই পরিস্থিতি শুধু করোনা, শুধু করো না। আমরা তো করোনাতে বেঁচে আছি, সেটাই আমি বলেছি। তো গেছে। আজকে ধরো তুমি মানে আমি বলছি যে নর্মাল হ্যাজার্ড গুলো, যেগুলো ধরো অ্যাক্সিডেন্ট হলো বা একটা সোসাইটিতে, আমি বলছি একটা সোসাইটিতে ধরো জলের সমস্যা, কলকাতার মতন জায়গায় হঠাৎ করে টালা ট্যাঙ্ক থেকে জল সাপ্লাই হচ্ছে না কোনো কারণে, একটা তুমি কি করবে যে তোমার কাছে টাকা আছে, তুমি ট্রেনে বা প্লেনে করে অন্য একটা শহরে গিয়ে থাকতে পারবে। হ্যাঁ, এবার ধরো যদি এই যে আমরা যার উপর দাঁড়িয়ে আছে শহরটা, সেটাই যদি নড়ে, তাহলে তুমি আর কোন শহরে যাবে? তুমি সেটাই, তুমি কোন শহরে যাবে, কোথায় যাবে? আজকে এই যে ক্লাইমেট চেঞ্জের জন্য, আমাদের পৃথিবীর উত্তাপ বাড়ার জন্য, মানে সুন্দরবন অনেক খারাপ কন্ডিশনে অবস্থান করে। সুন্দরবনের জলস্তর, বাংলাদেশ খবরে এতটা প্রচারিত ওই শুধুমাত্র ইউনূস আর দেশ আর আমাদের ওই শেখ হাসিনাকে নিয়ে, আসলে বাংলাদেশের অবস্থা আরো খারাপ। ন্যাচারালি বাংলাদেশের জলস্তর মানে বিভৎস লেভেলের বেড়ে গেছে আর কি, ঠিক আছে? ইন্দোনেশিয়াতে তোমার কি বলে নাইট্রোজেন, সালফারের পরিমাণ বাতাসে প্রচন্ড পরিমাণে হিউজলি বেড়ে গেছে। ব্রাজিলে তোমার বাতাস এত পরিমাণ দূষিত হয়ে গেছে যে চিন্তার বাইরে, ঠিক আছে? এগুলো ইউএস তো অনেক আমাদের থেকে অনেক বেশি সব দিক থেকে ভালো। ওখানে যে বন্যা হচ্ছে, ওইখানে দাবানল লেগে গেল, সব তাহলে জুড়ে চারকার হয়ে গেল। এই সবই তো প্রকৃতির খেলা। এবার এই প্রকৃতির কাছে যদি আমরা নিজেদেরকে সমর্পণ না করি, ঠিক আছে, আমরাও টের পাচ্ছি না। তুমি বলো, আমরা ভেবেও, আমি ভাবছি, তুমি ভাবছো, ভেবেও কি আমরা আরামে আছি? এরকম কাজ করছে, অ্যাওয়ার্ড করার চেষ্টা করছে, শুধু আমরা কিন্তু ওই আর কি, আশা করে যেতে হবে। দেখো, তুমি আশা ছাড়তে পারবে না। তোমার একটা ছেলেটা যদি পড়াশোনা না করে, তুমি এই ভাই পরে বলবে নিজের ছেলে তো সেরকম আমার করে যাচ্ছি। এবার আমি ছোটবেলার থেকে এই কাজটা করে এসেছি এবং আমি এই কাজটাকে এখনো করি এবং এটা আমার প্রফেশন, আমি প্রফেশনালি করি, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই যে মানুষ যেন একটু ভাবুক। তার একটাই কারণ, এই যে আমরা এখন বিভিন্ন মানুষজনদেরকে দেখি বা বাচ্চাদের মধ্যে যে সমস্যাটা, যে বলে বাচ্চাদের ডিসিশন মেকিং এর সমস্যা, কনফিডেন্ট লেভেল লো, লিডারশিপ নেই, ভ্যালু দেয় না, হ্যাঁ কি বলে এত ভার্না লেভেল, ঠিক আছে? এই যে বিষয়গুলো না, এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে যখন সে প্রকৃতির মাঝখানে গিয়ে সময় কাটাবে, নিজেকে প্রকৃতির মাঝখানে আবিষ্কার করবে, প্রকৃতিকে অবজার্ভ করবে। দেখবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাচ্চার ভিশনটাই চেঞ্জ হয়ে যাবে। সেটা হতে বাধ্য, এটা হতেই হবে। প্রকৃতির এই মায়াটা একটা টার্গেট হবে। মানুষকে চিন্তা করতে হবে, মানুষ তো চিন্তা করাই ভুলে গেছে। এখন শুধু গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ। না, এই যে ছেলেগুলোর বয়স এখন ধরো 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, এই বয়সটা ধরো আজকে আমাদের 25 সালে আছি, আমাদের কিন্তু ক্রুশিয়াল হবে এই 30, 35, 40, 50। কিন্তু ভালো লাগছে। আমি একটা কথা বলি, এই সবকিছুর পরে, এত খারাপের পরেও কিছু ভালো লাগা আছে। সেই ভালো লাগাটা কি, যে আমি তো নিজে ধরো, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা 2017 থেকে আমি আমার এই লোন ক্যাম্পাস নিয়ে চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন জায়গায়।
আজকে আমার লোন ক্যাম্পার যেই জায়গায় পৌঁছে দাঁড়িয়ে আছে বা যেই কাজ করছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো এতদিন আমি হয়তো সেই রেজাল্টটা পাইনি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভালো লাগে যে কিছু স্কুল, কিছু ইনস্টিটিউট এই আইডিয়াটাকে ওরা গুরুত্ব দিচ্ছে এবং ওরা নিজেরা যা মানে ব্যাপারটাকে নিয়ে কাজ করছে, এবং আমি বিভিন্ন স্কুলে কাজ করাচ্ছি, তারা ইন্টারেস্টের সাথে কাজ করছে এবং তারা এই ব্যাপারটাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে। শুধু পড়াশোনায় না, যে ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স একটা সাবজেক্ট হিসাবে নয়, তারা গুরুত্ব দিচ্ছে ইকো ক্লাব, তারা গুরুত্ব দিচ্ছে নেচার আউটিং, সায়েন্স আউটিং, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল এক্সকারশন, ক্যাম্পিং করো, সামার ক্যাম্প করো, আউটডোর সার্ভাইভাল স্কিল করো, এইসব করে নিজেদেরকে ওরা কিন্তু এই কিছু স্কুল কিন্তু এই জায়গাটা দিচ্ছে। তার মধ্যে সিসি একাডেমি, জিডি গোয়েঙ্কা, নারায়ণী, এইসব স্কুলগুলো আছে যারা এইসব কাজগুলো পুরো দমে কলেজেতে কারিকুলামের মধ্যে সোলার ঢুকে গেছে এবং ঢোকা উচিত। তো ঢোকা তো উচিত, 300-400 ছেলে মেয়েকে পড়ালাম। হ্যাঁ, তো এটা তো উচিত, এটা তো উচিত, এটা তো উচিত। এটাই তো আমাদের লক্ষ্য, যে তোমার এখন লক্ষ্য তুমি ব্যবসা করছো, তার সাথে সাথে তোমার সারাউন্ডিং এ যত মানুষ আছে তাদেরকে সোলার দিয়ে অবগত করা। সমাজকে না মানে সচেতন না করতে নিজে করে কি লাভ? শুধু নিজে করে কোনো লাভ নেই, তাই কিনা? ঠিক আছে, খুব ভালো, আজকে খুব ভালো আলোচনা হলো। এবং আমি প্যারেন্টসদেরকে বলবো আপনারা লোন ক্যাম্পার্সের ব্যাপারটা একটু আরো যদি জানতে চান, তো আমাদের ইউটিউবে মানে ওনাদের যে ডিটেলস আমি দেবো, সেই ডিটেলসটা আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং আপনারা যদি নিজেরা কোনো মানে কি বলবো নেচার ক্যাম্প করতে চান, পড়াতে চান, প্রকৃতির সান্নিধ্যে যেতে হলে করতে চান, নিজেরা যেতে চান বা বাচ্চাদেরকে নিয়ে যেতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর নেচার ঠিক রাখতে হবে, প্রকৃতির জায়গায় উদ্দেশ্য, প্রকৃতিকে ডিস্টার্ব করা চলবে না, কনজারভেশন আমাদের উদ্দেশ্য, প্রকৃতির জায়গাতেই থাকে। তো আজকে এইটুকুই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো